আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি এইচএসসি 2021 অর্থাৎ যারা পরীক্ষার্থী তাদের 4th উইক অ্যাসাইনমেন্ট, যেটা আমাদের ফিজিক্সের জন্য 3rd অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্টের উপরে কিছু আলোচনা করার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আসলে যদিও এটা এখন একাডেমিক বাহিরে, কিন্তু আমি আমার স্টুডেন্টদের প্রতি জাস্ট রেসপন্সিবিলিটির কারণে তোমাদের সামনে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করছি। যেহেতু ক্লাস বন্ধ, ক্লাস চলাকালীন সময়ে হলে এগুলো আমরা ক্লাসেই সমাধান করতে পারতাম। তো যেহেতু আমরা ক্লাস থেকে একটু দূরে আছি, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমি এগুলো তোমাদের সামনে জাস্ট আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে। এটা আমি তোমাদের সাথে আছি ডক্টর আলিবউদ্দিন, শহীদুদ্দিন ডিগ্রি কলেজ। আজকে আমাদের 3rd অ্যাসাইনমেন্ট যেটা এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রথম পত্রের 4th অধ্যায়, অর্থাৎ নিউটনিয়ান মেকানিক্স যেটা আছে সেখান থেকে দেওয়া হয়েছে। এবং এটা শিরোনাম বলছে যে নিউটনের গতিসূত্রগুলোর পারস্পরিক সম্পর্ক এবং বিভিন্ন প্রকার বলের ক্রিয়া বিশ্লেষণ। বিভিন্ন প্রকার বলের ক্রিয়া বিশ্লেষণ। তাহলে নিউটনের সূত্রগুলোকে যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে 3টা সূত্রের মধ্যেই বল, বলের ক্রিয়া, বস্তুর জড়তা, বলের পরিমাণ, বলের গুণগত মান, বলের প্রকৃতি বিষয়গুলো চলে আসে। তাহলে সেই সূত্র 3টের বিশ্লেষণ থেকেই মূলত আমাদের আজকের এই অ্যাসাইনমেন্টটা। তো অ্যাসাইনমেন্টে কি আছে? একটা আনত তল, এই তলটার কোণ অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণ আছে। এবং সেই আনত যে তল, এই তলের উপর দিয়ে 50 কেজি ভরের একটা বস্তু উপরের দিকে রশি দিয়ে টেনে তোলা হচ্ছে। অর্থাৎ এইরকম একটা আনত তল, এইখান থেকে এই বস্তুটা এই দিকে টেনে তোলা হচ্ছে। এবং এইখানে যে কোণটা, এই কোণ হলো 30 ডিগ্রি। তার মানে 30 ডিগ্রি কোণে হেলানো একটা তলের উপর দিয়ে 50 কেজি ভরের একটি বস্তুকে উপরের দিকে রশি দিয়ে টেনে তোলা হচ্ছে, অথবা হুক লাগিয়ে টেনে তোলা হচ্ছে, যে কোনোভাবে উপরের দিকে টেনে তোলা হচ্ছে। এইটার উপরে আমাদের হচ্ছে পরবর্তীতে কয়েকটা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রশ্নপত্র যেটা অ্যাসাইনমেন্টের, সেক্ষেত্রে আমাদের শিক্ষণফল, বিষয়বস্তু এবং নির্দেশনার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই রুব্রিক্স থেকে দেখে নিতে হবে যে মূল্যায়ন নির্দেশনা বা রুব্রিক্স যেটা, সেই ক্ষেত্রে আমাদের এই কোন প্রশ্নের মার্কস কত, সেটাও আমরা এখান থেকে দেখতে পারি। আমাদের মোট নম্বর হচ্ছে কত? 16। এবং এক্ষেত্রে তোমরা যদি একটু জানতে চাও, তাহলে আমি বলতে পারি যে ক নাম্বারে হচ্ছে 2 মার্ক, খ প্রশ্নে হচ্ছে 3 মার্ক, গ প্রশ্নে 2, ঘয়ে 3, উমতে হলো 3 মার্কস এবং চয়ে হলো 3 মার্কস। একটা রিউমার আমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে যেটা দেখতে পাচ্ছি, এই কালি সম্পর্কে বিভিন্ন ঘটনা, প্রশ্নের নাম্বার সম্পর্কে বিভিন্ন ঘটনা। আসলে এগুলো কিছুই না, প্রশ্ন যেভাবে থাকবে, নাম্বার যেটা দেওয়া থাকবে, সেই নাম্বার অনুযায়ী কোশ্চেনের উত্তর লিখতে হবে। এবং কালি ব্যবহারের ক্ষেত্রে সাধারণত লেখার ক্ষেত্রে কালো কালি সব থেকে বেশি ভালো। তবে অন্য কালি দিয়ে কেউ যদি লিখে, তাহলে সেটা দোষের কিছু না। তবে আমি সাজেস্ট করব যে কালো কালি ব্যবহার করাই ভালো, উত্তম যেটা, তাই না? সবগুলোই ভালো, কিন্তু উত্তম যেটা, সেটা হচ্ছে আমাদের কালো কালি। যেমন নাম্বারের ক্ষেত্রে এত থেকে এত হলে কি এক্সিলেন্ট নাম্বার আমাদের এই অ্যাসাইনমেন্টে বলা হয়েছে। তাহলে সেই এক্সিলেন্ট নাম্বারের জন্য আমাদের এক্সিলেন্ট প্রসেস যেটা, সেটা হচ্ছে কালো কালি ব্যবহার করব আমরা। ওকে, তো আর নাম্বার অবশ্যই দিতে হবে প্রশ্নে, ক, খ, গ, ঘ যেভাবে নাম্বার থাকবে সেইভাবে নাম্বারগুলো তুলে দিয়ে আমরা অ্যান্সার দিতে থাকবো। ক নাম্বার প্রশ্নে আমাদের কি বলছে যে এই ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে চিত্র এঁকে দেখাও। ব্লকটা যখন উপরের দিকে টেনে তোলা হচ্ছে, তখন এই ব্লকটার উপরে কি কি বল কাজ করছে, কোন কোন বল কিভাবে কাজ করছে, সেইগুলো আমাদের বলগুলোকে জাস্ট এঁকে দেখাতে হবে এবং নাম বলতে হবে। তাহলে আমরা যদি এই ব্লকটা আঁকি, ক নাম্বার প্রশ্নের উত্তরে, এটা হলো আমাদের স্টেম। ক নাম্বার প্রশ্ন বলছে এই হলো আমাদের একটা রেখা, এই কোণটা হলো আমাদের 30 ডিগ্রি। এইখানে ব্লকটা আছে, তাহলে এই ব্লকটাকে উপরের দিকে এই দিকে একটা রশির সাহায্যে টেনে নেওয়া হচ্ছে। এইখানে আমরা ধরে নিলাম যে এফ বল প্রয়োগ করে তাকে
টানা হচ্ছে। এর ভার কেন্দ্র আমরা নিলাম হচ্ছে ও বিন্দুতে। তাহলে ও থেকে সোজা নিচের দিকে এই বস্তুটার ওজন কাজ করবে কত, এমজি। এমজি তাহলে এই এমজিকে যদি আমরা এখন দুইটা উপাংশে বিভাজন করি, আর একটা বল এখান থেকে সোজা উপরের দিকে কাজ করবে, যেটাকে আমরা অভিলম্বিক প্রতিক্রিয়া বলি বা নর্মাল ফোর্স বলি। তাহলে এটা যদি ও বিন্দু হয়, তাহলে ও বিন্দু থেকে আমরা ধরে নিলাম যে ও এ বরাবর বস্তুর ওজন কাজ করছে এমজি। আর এখন এই এমজিকে যদি আমরা দুইটা উপাংশে বিভাজন করি, তাহলে এখান থেকে এই দিকে যদি একটা সরল রেখা আঁকি, তাহলে এইটা বরাবর যেটা হবে দেখি আমরা, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণটাও 30 ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। কারণ কি? কারণ এই 30 ডিগ্রি আর এইটার যোগফল 90 ডিগ্রি, আবার এটার আর এটার যোগফলও 90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে কি এটা সমান এইটা? তাহলে সেইটা যদি হয়, তাহলে এখন এই বরাবর আমরা যদি এটাকে উপাংশে বিভাজন করি, তাহলে কত হবে? এইটা হলো ভূমি। তাহলে ভূমিটা যদি আমরা ও বি বলি, ও বি, তাহলে ও বি বরাবর এমজি এর উপাংশ কত হবে? এমজি কস থিটা, এমজি কস থিটা। আর এটা যদি কে লম্ব বলি আমরা, এটা লম্ব মানে এই বরাবর ক্রিয়াশীল উপাংশ যেটা ওজনের, সেইটার মান তাহলে কত হবে? এটাকে আমরা ও বি, এটাকে সি, এটা ডি, আর এইটাকে যদি আমরা ই বলি, ওই বরাবর তাহলে উপাংশ কত হবে? এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা। এখন এই এমজি সাইন থিটা হচ্ছে এফ বল প্রয়োগ করে ও বিন্দু থেকে বস্তুটা ওসি বরাবর গতিশীল হওয়ার বিপরীতমুখী একটা বল। তাহলে বিপরীতমুখী বল মানে এটা ঘর্ষণ বল হিসেবে কাজ করছে বা গতির বাধাদানকারী বল হিসেবে কাজ করছে। আর এমজি কস থিটা যেটা, এমজি কস থিটা হচ্ছে এই ব্লকটার এই যে তলের উপরে অবস্থিত, এই তলের উপরে অবস্থিত যে হেলানো তলের উপরে অবস্থিত যে ব্লক, সেই ব্লকের ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া অর্থাৎ নর্মাল যেটা বা অভিলম্বিক প্রতিক্রিয়া, এর বিপরীতমুখী বল হচ্ছে কত? এমজি কস থিটা, এমজি কস থিটা। তাহলে এই অবস্থা হচ্ছে আমাদের এই ব্লকটার উপর ক্রিয়াশীল বলগুলোর অবস্থান। তাহলে এক্ষেত্রে আমরা যদি এর নাম বলি, তাহলে কি বলবো আমরা? যে ওসি সমান এফ প্রযুক্ত বল, প্রযুক্ত বল। ও এ সমান এমজি বস্তুর ওজন। তো এটা কি ওজন মানে কি? অভিকর্ষ বল, এটা অভিকর্ষ বল। আর ওবি সমান এমজি কস থিটা ওজনের উপাংশ। ওই সমান এমজি সাইন থিটা, এটাও ওজনের উপাংশ। ওডি সমান আর ব্লকটির অভিলম্বিক প্রতিক্রিয়া, এবং এই আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা, এমজি কস থিটা। এটা একে অপরকে নিষ্ক্রিয় করে দেয়। এখন এখানে যেহেতু আমাদের গতি বিশ্লেষণ করার প্রয়োজন নেই, শুধুমাত্র চিত্র, নিখুঁত চিত্র অঙ্কন করে দেখাতে হবে যে কোন বলটা কোন দিকে কার্যকর। সবগুলো বল যদি দেখানো যায়, তাহলে এটাতে ফুল মার্কস পাওয়া যাবে কত? 2। আর আংশিক যদি দেখানো যায়, তাহলে হচ্ছে 1 মার্কস পাওয়া যাবে। ক নাম্বার প্রশ্নে আমাদের আসে হলো 2 নাম্বার। বলা হয়েছে এখানে যে যে বলগুলো কাজ করছে সেই বলগুলোর চিত্র অঙ্কন করে দেখাতে হবে। তাহলে এটা হলো আমাদের ক নাম্বার। খ নাম্বারে বলছে আমাদের যে ব্লকটিকে স্থির অবস্থান থেকে গতিশীল করার ক্ষেত্রে নিউটনের কি কি সূত্র কাজ করছে। খ নাম্বার, এই ব্লকটি এখানে স্থির অবস্থায় ছিল, এফ বল প্রয়োগ করে তাকে গতিশীল করা হয়েছে। সেই গতিশীল করার ক্ষেত্রে কি কি বল কাজ করছে সেই সূত্রগুলো দেখাতে হবে। বলছে সবগুলো সূত্র যদি আমরা বর্ণনা করতে পারি, তাহলে 3 মার্কস পাবো।
আংশিক বর্ণনা করতে পারলে 2 মার্কস পাবো। আর যদি শুধু বর্ণনা করি কোন কোন সূত্র দেখা নেই একটা বা সামান্য হয় 1 মার্কস। তাহলে যে সূত্রগুলো এখানে প্রয়োগ করা সম্ভব সবগুলো সম্পর্কে যদি আমরা বর্ণনা দিতে পারি তাহলে 3 মার্কসই পেয়ে যাব আমরা। তো দেখো এই ব্লকটা যখন এখানে স্থির ছিল সেই স্থির অবস্থার ব্লকটাকে বল প্রয়োগ করে টেনে উপরের দিকে তোলা হচ্ছে। এই উপরের দিকে টেনে যখন তোলা হচ্ছে সেক্ষেত্রে তার বল প্রয়োগের ফলে স্মরণ ঘটানো হচ্ছে। তাহলে এখানে কি বোঝানো হচ্ছে যে বল প্রযুক্ত হলে বস্তুর স্মরণ ঘটে। স্থির অবস্থা বস্তু স্থির অবস্থাতেই থাকতো যদি না তার উপরে এফ বল প্রযুক্ত হতো। তাহলে এই অবস্থায় আমরা বলতে পারি কি প্রথম সূত্র প্রয়োগ করা হচ্ছে। এখানে বল প্রয়োগের ফলে যেহেতু স্মরণ ঘটছে এবং স্মরণ ঘটলে সেখানে বলের উপস্থিতির দ্বারা বস্তুর স্মরণ ঘটছে, তাহলে আমরা বলবো প্রথম সূত্র এখানে প্রযুক্ত হয়েছে। দ্বিতীয় সূত্রের প্রয়োগ এখানে কিভাবে ঘটছে? দ্বিতীয় সূত্রের দ্বারা কি পাই আমরা? যে বলের মান সম্পর্কে জানতে পারি, বলের অভিমুখ সম্পর্কে জানতে পারি, বলের গুণাগুণ সম্পর্কে জানতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখছি যে এই বল প্রয়োগের ফলে বস্তুটা হেলানো তল বরাবর একটা নির্দিষ্ট ত্বরণে উপরের দিকে গতিশীল করা হয়েছে। তাহলে এখন যদি আমরা বলি প্রযুক্ত বল এফ, ব্লকটির ভর এম এবং তার দ্বারা সৃষ্ট ত্বরণ হচ্ছে এ, তাহলে এফ ইজিক্যাল টু এম এ। তাহলে এই এফ ইজিক্যাল টু এম এ, এখান থেকে এ ইজিক্যাল টু এফ বাই এম। তাহলে এই সমীকরণটা এফ ইজিক্যাল টু এম এর সমীকরণটা পাই আমরা দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা থেকে। তাহলে এর উপরে কিন্তু দ্বিতীয় সূত্রও প্রযুক্ত হয়েছে, দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাও এখানে কার্যকর। আবার এই ব্লকটার ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া বল কত? আর। সেই আর যদি তার অন্য কোনো বল না থাকতো তাহলে ব্লকটা হেলানো তল থেকে উপরের দিকে উঠে যেত, কিন্তু তা যাচ্ছে না। হেলানো তলের উপরে বস্তুটা এরকম লেগে আছে। কেন লেগে আছে? কারণ এই অভিলম্বিক প্রতিক্রিয়ার একটা বিপরীতমুখী বল এম জি কস থিটা, যেটা হচ্ছে আমাদের ওজনের একটা উপাংশ কার্যকর। অর্থাৎ আর এবং এম জি কস থিটা পরস্পর সমান এবং বিপরীতমুখী। তাহলে পরস্পর সমান এবং বিপরীতমুখী বল যদি কোনো জায়গায় কাজ করে তাহলে সেখানে কি বলবো আমরা? তৃতীয় সূত্র। এই জন্য আমরা এটা লিখেছি যে ব্লকটি স্থির অবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে নিউটনের 3টি সূত্রই প্রযোজ্য, এবং যে কথাগুলো আমি বললাম এখানে সেটাকে আমরা লিখে দিয়েছি। হ্যাঁ, লিখে দিয়েছি। আর ইজিক্যাল টু এম জি কস থিটা, যা এফ ওয়ান ইজিক্যাল টু মাইনাস এফ টু এর নাই, যা তৃতীয় সূত্রের প্রকাশকারী সমীকরণ। তাহলে এখানে 3টা সূত্রই আমাদের কার্যকর আছে। গ নাম্বার প্রশ্নে কি বলছে? গ নাম্বার প্রশ্নে প্রশ্নটা হচ্ছে আমাদের যে মাঝামাঝি অবস্থানে পৌঁছে বিশেষ কারণে ব্লকটি নিচের দিকে নামতে থাকলে এই অবস্থায়ও ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে চিত্র এঁকে দেখাও। ব্লকটিকে এরকম টেনে তোলার মুহূর্তে এই বিন্দুতে এসে হঠাৎ করে নিচের দিকে নামতে শুরু করলো। এই হঠাৎ করে নিচের দিকে যখন নামতে শুরু করে তখন সেখানে কি কি বল কার্যকর আছে সেইটা আমাদের এখানে দেখাতে হবে। তাহলে এফ বল প্রয়োগ করে ব্লকটিকে যখন উপরের দিকে তোলা হচ্ছিল, এফ বল প্রয়োগ করে ব্লকটিকে যখন উপরের দিকে তোলা হচ্ছিল, এটা মুছে দিই আমরা। তাহলে এফ বল প্রয়োগ করে ব্লকটিকে যখন উপরের দিকে তোলা হচ্ছিল তখন অবশ্যই এফ ইজ গ্রেটার দ্যান এম জি সাইন থিটা। এইটা যদি হয় তাহলে হেলানো তল বরাবর ব্লকটি বলের দিকে গতিশীল হবে। কিন্তু হঠাৎ করে ব্লকটি যদি নিচের দিকে নামতে শুরু করে তাহলে নিচের দিকে নামার কারণ 2টা। ব্লকটি নিচের দিকে নামার কারণ 2টি। 1 নম্বর কারণ কি? যে এম জি সাইন থিটা ইজ গ্রেটার দ্যান এফ হতে হবে। এম জি সাইন থিটা ইজ গ্রেটার দ্যান এফ যদি হয় তাহলে ব্লকটা হচ্ছে নিচের দিকে নামতে শুরু করবে। এম জি কস থিটা সাইন থিটা, এম জি সাইন থিটা ইজ গ্রেটার দ্যান এফ যদি হয় তাহলে হচ্ছে নিচের দিকে নামতে শুরু করবে। কারণ এম জি কস থিটা এবং আর সবসময় পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়, নাকচ করে দেয়।
তাই না, একে অপরকে। তাহলে সেই ক্ষেত্রে mg sin থিটা ইজ গ্রেটার দ্যান f যদি হয় তাহলে ব্লকটি নামবে। সেটার চিত্র তাহলে কি এরকমই হবে। এই চিত্রই হবে। গ এর জন্য আমরা ফিগার 1 বলতে পারি, গ এর জন্য তাহলে এইটা হবে 1 নম্বর। 2 নম্বরে কি হতে পারে বলছে f ইজ ইকুয়াল টু 0 হলে, f ইজ ইকুয়াল টু 0 হলে তাহলে ফিগার 2তে কি বলছে যে এরকম একটা হেলানো তল, এই হলো ব্লকটা, এদিকে তার বল প্রয়োগ করা হচ্ছে না। তাহলে mg, এটা mg cos থিটা, এদিকে mg sin থিটা, এদিকে হলো r। তাহলে এই অবস্থা যদি হয় তাহলে এই দিকে আমাদের প্রযুক্ত বল যদি না থাকে তাহলে এইটা হলো আমাদের ফিগার 2। তাহলে ফিগার 1 অর্থাৎ বল যদি প্রযুক্ত হচ্ছে কিন্তু mg sin থিটা ইজ গ্রেটার দ্যান f, তাহলে এরকম একটা চিত্র পাবো আমরা। আর যদি আমাদের বলি বল প্রয়োগ বন্ধ হয়ে গেছে তখন হচ্ছে আমাদের এরকম চিত্র। তাহলে এখন এই অবস্থায় কি কি বল কাজ করছে? এই অবস্থায় ক্রিয়াশীল বল সমূহ যখন নিচের দিকে নামছে তখন কম বেশি যাই হোক বল কি বল ক্রিয়াশীল থাকবে, কি বল এখানে ক্রিয়াশীল থাকবে। তাহলে ব্লকটির ওজন কাজ করছে 1 নম্বর, ব্লকটির ওজন, দ্যাট মিন্স অভিকর্ষ বল কাজ করছে, অভিকর্ষ বল, তাই না, এই যে mg, ব্লকটির ওজন তো কাজ করছেই, এক্ষেত্রেও করছে এক্ষেত্রেও করছে, দুইটার যে কোনো কারণেই এটা ঘটবে। এফ থাক অথবা না থাক উভয় ক্ষেত্রেই বস্তুর ওজন কিন্তু কাজ করবেই। এখানে আর কি কাজ করছে? 2 নম্বর অভিলম্বিক প্রতিক্রিয়া বল কাজ করছে। এই বলটা কাজ করছে আর, কিন্তু এই বল আসলে এর নামার পিছনে কোনো ভূমিকা রাখছে না। কেন ভূমিকা রাখছে না? যেহেতু আর ইজ ইকুয়াল টু mg cos থিটা, সেটা নামতে থাকলেও কিন্তু এরা একে অপরকে নিষ্ক্রিয় করে দিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আর কার্যকর থাকছে কিন্তু নিষ্ক্রিয়, আর আছে কিন্তু আর এর গতির পিছনে কোনো ভূমিকা রাখছে না। ঠিক আছে, আর কি বল কাজ করছে? 3 নম্বর, আমরা জানি ঘর্ষণ বল সবসময় গতির বিরুদ্ধে কাজ করে, ঘর্ষণ বল সবসময় গতির বিরুদ্ধে কাজ করে। তাহলে আনত তলের সাথে ব্লকটির ঘর্ষণ বল যা গতির বিপরীতে কার্যকর, তাই না? তাহলে এইখানে যখন এটা পড়তে থাকবে তখন এখানে একটা ঘর্ষণ বলও কাজ করবে। তাহলে এই ঘর্ষণ বল কি হবে? mg sin থিটার বিপরীত মুখে কাজ করবে, mg sin থিটার বিপরীত দিকে কাজ করবে। তাহলে তখন আমাদের যেটা ঘটবে সেটা হচ্ছে যে f যদি থাকে, এই f যদি থাকে এইটার ক্ষেত্রে, এই f যদি থাকেই, তাহলে f ইজ নট ইকুয়াল টু 0 যদি হয় তখন আমাদের কি হবে? যে mg sin থিটা মাইনাস এফকে ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু এফ, আর এফ ইজ ইকুয়াল টু 0, তাহলে সেটার ক্ষেত্রে কি হবে? এফ ইজ ইকুয়াল টু 0, তাহলে mg sin থিটা মাইনাস এফকে ইজ ইকুয়াল টু 0। তাহলে যখন
এইটার হবে তখন আমাদের এই সমীকরণটা কার্যকর হবে। আর যখন কখন ঘর্ষণ বল যখন থাকবে এই 3 নম্বরের ক্ষেত্রে, তাহলে এই দুইটা সমীকরণ আমরা ব্যবহার করতে পারি। তাহলে এটা হলো আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর। এখন দেখি আমরা ঘ নাম্বারে কি বলছে। ঘ নাম্বার প্রশ্ন বলছে আনত কোণের সাথে অভিলম্বিক প্রতিক্রিয়া বলের কীরূপ পরিবর্তন হবে তা একটি লেখচিত্রের সাহায্যে অঙ্কন করো। এবং ঘ নাম্বার প্রশ্ন সম্পর্কে আমাদের নির্দেশনা যেটা সেটা বলছে যে এই কোণের মান তুমি 15 থেকে 75 ডিগ্রির মধ্যে ভ্যারি করাবা, 15 থেকে 75 ডিগ্রির মধ্যে ভ্যারি করবে। ঘ নাম্বারে কি বলছে যে এই কোণের মান আমরা যদি পরিবর্তন করি, থিটার মান পরিবর্তন যদি করা হয় তাহলে অভিলম্বিক প্রতিক্রিয়ার সঙ্গে কীরূপ পরিবর্তন দেখা দেবে। তাহলে থিটার মান কিভাবে পরিবর্তন করব সেটাকে আমাদের এখানে ইনস্ট্রাকশনে বলে দেওয়া আছে যে থিটা এর মান 15 থেকে 75 ডিগ্রি এর মধ্যে পরিবর্তনশীল। তাহলে এখন থিটার সঙ্গে আমাদের অভিলম্বিক প্রতিক্রিয়ার সম্পর্কটা কী, থিটার সঙ্গে আমাদের অভিলম্বিক প্রতিক্রিয়ার সম্পর্ক কী। তাহলে মান যদি দেখি আমরা, তাহলে অভিলম্বিক প্রতিক্রিয়া আর ইজ ইকুয়াল টু mg cos থিটা। তাহলে থিটার মান পরিবর্তনে আর এর মান পরিবর্তিত হবে, কারণ mg cos থিটার মান যা হবে আর এর মান তাই হবে। তাহলে এখন যদি এইটাকে আমরা এক্স অক্ষে থিটা এবং ওয়াই অক্ষে আর, এইটা নিয়ে যদি আমরা একটা লেখচিত্র অঙ্কন করি তখন হচ্ছে আমরা থিটা বনাম অভিলম্বিক প্রতিক্রিয়ার পরিবর্তন দেখতে পাবো। তাহলে থিটার পরিবর্তনটা কিভাবে দেখব আমরা, থিটার পরিবর্তনটা তাহলে আমরা থিটা নিলাম এই জায়গায়, আর এখানে বলছি আমরা আর, কিন্তু আর এর মান কি হবে mg cos থিটা, তাহলে এখন এই থিটার মান কত কত নেব আমরা, 0 না 15 থেকে শুরু করতে বলছে, যে 15, 30, কমপক্ষে 5টা মান, 45, 60, 75। থিটা ইন ডিগ্রি, থিটার মান ডিগ্রিতে, আর এটা হলো কি বল যেহেতু, তাহলে নিউটন এককে। তাহলে এখন আমরা এইখানে এই থিটার মানের কারণে আর এর মান কত পেতে পারি, m ইজ ইকুয়াল টু কত আমাদের, m ইজ ইকুয়াল টু 50 কেজি আর g সমান হলো 9.8। তাহলে এখন আমাদের আর এর মান, এই m এবং g এর মান এখানে বসাবো, থিটার মান 45 ডিগ্রি, তাহলে তখন আমাদের আর এর মান কত বের হবে, তখন আমাদের আর এর মান বের হচ্ছে 473.3, 473.3 নিউটন বল যেহেতু, তাহলে একটা এককই যথেষ্ট নিউটন। তাহলে 30 ডিগ্রি হলে, থিটার মান 30 ডিগ্রি হলে কত হবে, 424.35। আমরা কিভাবে বের করছি, যে এই সমীকরণে একটা দেখাই আমি, তাহলে আর ইজ ইকুয়াল টু 50 ইন্টু 9.8 ইন্টু থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি, এই তাহলে cos 15 ডিগ্রি, cos 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি হলে কত হচ্ছে আমাদের, 45 ডিগ্রি হচ্ছে 346.48, 346.48 নিউটন। 60 ডিগ্রি যদি হয় তাহলে কত হবে, 60 ডিগ্রি বলছে 60 ডিগ্রি যদি হয় তাহলে এই মানটা এসে দাঁড়াচ্ছে আমাদের হলো 245.00, 245.00। আর এটা যদি 75 ডিগ্রি হয় তাহলে কত হবে, 75 ডিগ্রি, তাহলে এটার মান হবে আমাদের 126.82। এগুলো সব নিউটন এককে। তাহলে এই অবস্থা থেকে যদি আমরা এখন লেখচিত্র অঙ্কন করি, বলছে লেখচিত্রের ক্ষেত্রে কি করতে হবে, সঠিক মান পর্যবেক্ষণে বসাতে হবে।
তাহলে সঠিক মান পর্যবেক্ষণ করে বসাতে গেলে কি করতে হবে আমাদের, এক্স এবং ওয়াই দুইটা অক্ষ নিতে হবে। তাহলে এখন তোমাকে এইটা গ্রাফ পেপার নেবা এবং গ্রাফ পেপারে এই দিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে হলো আমাদের ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু। এক্স অক্ষের দিকে কি থাকবে আমাদের, থিটা। থিটা কিসি কোন এককে থাকবে, ডিগ্রি এককে থাকবে। আর এদিকে থাকবে হলো আর, যা হচ্ছে আমাদের নিউটন এককে। এখন যে গ্রাফ পেপার নেব আমরা, সেই গ্রাফ পেপারে লিখে দিতে হবে এদিকে যে প্রতি এক ঘর সমান কত ডিগ্রি। হ্যাঁ, প্রতি ঘর সমান এক্স অক্ষে প্রতি ঘর সমান এত ডিগ্রি, ওয়াই অক্ষে প্রতি ঘর সমান এত নিউটন। এইগুলো আমাদের লিখে দিতে হবে। দেওয়ার পরে যদি আমি এখন রাফলি যদি দেখাই, তাহলে এটা হলো 15, এটা হলো 30, এটা হলো 45, 60, 75। আর উপরের দিকে তাহলে এখানে 126 থেকে শুরু হয়েছে। তাহলে আমরা যদি 100 করে দেখাই, তাহলে 100, 200, 300, 400, 500। তাহলে 15তে কত, 473। 473 মানে হচ্ছে এরকম একটা জায়গায় হবে 15। এটা 30 ডিগ্রির বেলায় কত, 30 ডিগ্রিতে মান হচ্ছে 424। তাহলে 424 এরকম একটা জায়গা পাবো আমরা। এইটা 45-এ কত, 346, 346 এটা। 60-এ কত, 245, 260 হলো 245, এরকম একটা মান পাবো। আর 75-এ কত, 126, তাহলে 120। এটাকে যদি আমরা এখন যোগ করি, তাহলে এরকম একটা রেখা। তাহলে এটাই হলো আমাদের ঘ নাম্বারের উত্তর। বলছে যে এই কোণটা, এই যে হেলানতির তলটা ছিল, এই তলটা থিটা এর মান ভ্যারি হচ্ছে কত থেকে, 15 থেকে 75 ডিগ্রি পর্যন্ত যদি আমরা ভ্যারি করি, তাহলে এই অভিলম্বিক প্রতিক্রিয়া আর এর মান কিভাবে পরিবর্তিত হবে। তাহলে আর এর মান পরিবর্তনের শর্ত কি, যে এম জি কস থিটা। তাহলে এই এম জি কস থিটার মান থিটার সাপেক্ষে যেহেতু ভ্যারি হচ্ছে, অতএব আর এর মানও পরিবর্তনশীল হবে। সেই পরিবর্তনটা আমাদের একটা গ্রাফের মাধ্যমে দেখাতে হবে, এবং সেই গ্রাফটা কী হতে হবে, নিখুঁত হতে হবে। এবং এইটা অবশ্যই তোমরা গ্রাফ পেপারে করবা, গ্রাফ পেপারে করবা। এবং শুধু তাই নয়, কয় ঘর সমান কত নেওয়া হলো, এইটাও অবশ্য আইডেন্টিফাই করে দেখিয়ে দিতে হবে তোমাদের। ঠিক আছে, এরপরে চলো হচ্ছে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটা কি, 9 নম্বর প্রশ্নের নম্বর হচ্ছে আমাদের 3, এবং এখানে বলা হয়েছে যে আনত তলের কোণ বাড়িয়ে যদি 45 ডিগ্রি করলে ব্লকটি উপরে তুলতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে। অর্থাৎ এই 30 ডিগ্রি অবস্থায় আমরা উপরের দিকে তুলতে চাই, তখন আমাদের সুবিধা হবে না এই আনত কোণের মান 45 ডিগ্রি করলে আমাদের এইটা তুলতে সুবিধা হবে। এইটা আমাদের একটু ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, 30 ডিগ্রির জন্য একটা ব্যাখ্যা করতে হবে আমাদের, 45 ডিগ্রির জন্য একটা ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখি, চলো। তাহলে এটা হচ্ছে আমাদের কত নম্বর, 9। তাহলে কোনো বস্তুর সরণ ঘটাতে যত বেশি বল প্রয়োজন হবে, আমাদের জন্য তত অসুবিধা। হবে কারণ কি, কোনো বস্তুকে যত কম বলে সরানো যায় সেটাই আমাদের জন্য সুবিধা। এখন তাহলে দেখতে হবে যে
45 ডিগ্রির জন্য কত বল প্রয়োগ করে বস্তুটাকে সরানো যাবে এবং 30 ডিগ্রি কোণের জন্য কত বল প্রয়োগ করে বস্তুটাকে সরানো যাবে। তাহলে আমরা দেখি যে θ1 = 30 ডিগ্রি হলে সেইটার ক্ষেত্রে কি হবে। θ1 সমান যদি 30 ডিগ্রি হয় তাহলে সেই বস্তুটাকে সরণের জন্য তাহলে আমাদের mg cos θ যেটা সেটা হচ্ছে আমাদের প্রযুক্ত বল F এর বিপরীত দিকে কাজ করছে। তার মানে mg cos θ হলো বাধাদানকারী একটা বল, এই ব্লকটাকে উপরের দিকে তোলার জন্য বাধাদানকারী বল হিসেবে কাজ করছে mg cos θ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের mg cos θ, তাহলে এটা যদি আমরা চিত্র একটা দেখি যে এরকম, এটা θ1, তাহলে এই ব্লকটা এখানে ছিল, এদিকে প্রযুক্ত বল সর্বদা 1 F, তাহলে এটার ওজন কাজ করছে হতে কত mg, ঊর্ধ্বমুখী প্রতিক্রিয়া অর্থাৎ r, এদিকে আমাদের যথারীতি তাহলে mg cos θ1, এই দিকে আমাদের যেটা বল কাজ করছে সেটা হচ্ছে mg sin θ1। তাহলে এখানে r = mg cos θ1, এটা নিষ্ক্রিয় করে দিচ্ছে একে অপরকে। তাহলে আমাদের হিসাবে এইটা আসছে না mg cos θ যেটা, এটাও θ1, তাহলে mg cos θ1 = r, এইটা আমাদের কোনো হিসাবে আসছে না। এখন mg sin θ1 এর যে মান, সেই মানটা হচ্ছে আমাদের F বলের বিপরীত দিকে কাজ করছে। তাহলে বাধাদানকারী বল F এর বিপরীতে ক্রিয়াশীল বল সমান mg sin θ1, তার মানে হচ্ছে 50 × 9.8 × sin 30 ডিগ্রি। তাহলে এটা কত হচ্ছে, এটার মান হচ্ছে আমাদের 245 নিউটন, 245 নিউটন। তাহলে এই বলটা কি হচ্ছে, এই বলটা আমাদের F এর বিপরীতে কাজ করছে। তাহলে এখানে নিট বল কত, গতিশীল হওয়ার জন্য বস্তুটার নিট বল কত, F - 245। তাহলে এখন এই বলটা গতির বিরুদ্ধে, এখন এক্ষেত্রে তাহলে নিট বল যদি আমরা দেখি তাহলে কত হবে, নিট বল F - 245। তাহলে এইটার দ্বারাই যদি A1 ত্বরণের সৃষ্টি হয় তাহলে MA1, তাহলে MA1 হবে। অতএব A1 = F - 245/M। এইটা 1 নম্বর একটা সমীকরণ তৈরি হলো আমাদের। ঠিক আছে, এই 2 নম্বর প্রশ্নের জন্যই আমরা বলছি যে θ2 = 45 ডিগ্রি হলে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এইটা হলো θ2, এটা হলো ব্লক, এটা হলো ওজন mg, এটা হলো বস্তুর প্রযুক্ত বল F, এদিকে হলো mg sin θ, এদিকে হলো mg cos θ2, এটাও তাহলে θ2, আর এইটা হলো আমাদের অভিলম্বিক প্রতিক্রিয়া R, অভিলম্বিক প্রতিক্রিয়া। তাহলে θ2 হলে এক্ষেত্রেও তাহলে R = mg cos θ2 একে অপরকে নিষ্ক্রিয় করে দিল। তাহলে F এর বিপরীতে ক্রিয়াশীল বল যেটা ঘর্ষণ বলের ন্যায় কাজ করছে সেটা সমান কত হবে, mg sin θ2, তার মানে 50 × 9.8 × sin 45 ডিগ্রি। এই তাহলে এইটা প্লাস এফ কে আছে এখানে আরেকটা, ওই যে এই 45 ডিগ্রি যখন কোণ তৈরি করা হলো তখন এর ঘর্ষণ বল হচ্ছে কত বলছে, ঘর্ষণ বল তখন হচ্ছে 10 নিউটন। তাহলে এফ কে সমান আমাদের একটা মান আছে, তাহলে +10 এত নিউটন।
তাহলে এইটা সমান হচ্ছে আমাদের কত, 356.48, 356.48 নিউটন। অর্থাৎ এফ থিটা 2 সমান 45 ডিগ্রি হলে এফ এর বিপরীতে ক্রিয়াশীল বল তাহলে কয়টা হচ্ছে, দুইটা। একটা হচ্ছে mg sin থিটা 2 আর একটা হলো ঘর্ষণ বল। ঘর্ষণ বল সব সময় গতির বিপরীতে কাজ করে। তাহলে যেহেতু এফ এর ফলে ব্লকটি উপরের দিকে উঠছে, তাহলে ঘর্ষণ বল নিচের দিকে। তাহলে নিচের দিকে যদি হয় তাহলে mg sin থিটার সঙ্গে কাজ করছে, তাহলে mg sin থিটা প্লাস এফ কে। তাহলে এইটা হলো আমাদের ঘর্ষণ বল। তাহলে এক্ষেত্রে এফ মাইনাস 356.48 ইজ ইকুয়াল টু, যদি এই ক্ষেত্রে ত্বরণ A2 হয় তাহলে A2 ইজ ইকুয়াল টু এফ মাইনাস 356.48 ডিভাইডেড বাই এম। এটা হলো 2 নম্বর। তাহলে এখন আমাদের এখানে উপযুক্ত মন্তব্য করতে হবে, তাই না? তাহলে 45 ডিগ্রি ক্ষেত্রে প্রযুক্ত গতির বিপরীতে বল হচ্ছে 245, আর 45 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে 356। তাহলে যেহেতু 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে বাধা দানকারী বল সমান 245 নিউটন। 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে বাধাদানকারী বল, অর্থাৎ এফ এর বিপরীতে যে বল এটাই তো বাধাদানকারী বল। বাধাদানকারী বল হচ্ছে 245 ডিগ্রি, আর 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে বাধাদানকারী বল সমান হচ্ছে 356.48 এত নিউটন। তাহলে কোনটা সহজ হবে? তাহলে 30 ডিগ্রিটা সহজ হবে, 45 ডিগ্রির ক্ষেত্রে অসুবিধা হবে। এবং 1 ও 2 নম্বর থেকে দেখা যাচ্ছে যে 1 নম্বর আর 2 নম্বর থেকে যদি আমরা দেখি তাহলে এফ মাইনাস 245, এফ মাইনাস 356, তাহলে এই রাশিটা ছোট হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে A1 ইজ গ্রেটার দেন A2। তাহলে কি বলবো আমরা, 1 নম্বর আর 2 নম্বর থেকে যেটা দেখা যাচ্ছে সেখান থেকে কি হচ্ছে, A1 ইজ গ্রেটার দেন A2। অতএব 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে ব্লকটিকে ওঠাতে বেশি অসুবিধা হবে। 30 ডিগ্রি অপেক্ষা 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে ব্লকটিকে উপরের দিকে উঠাতে অসুবিধা হবে। কারণ কি? কারণ হচ্ছে এর বাধাদানকারী বলের মান বেশি। 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে বাধাদানকারী বলের মান বেশি, এবং 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে যে ত্বরণ সৃষ্টি হচ্ছে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে সেই ত্বরণের মান অনেক কম হচ্ছে। তাহলে কম ত্বরণ যদি হয় তাহলে বেশি দূর এগোতে পারবে না, বস্তুটা ধীরে ধীরে যাবে। এটা হচ্ছে আমাদের একটা অসুবিধা। এই 2 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে গিয়ে কী বলছে, তাহলে একই সমান প্রযুক্ত বলে আমরা কি করছি, যে একটা ত্বরণ কম পাচ্ছে আর একটা ত্বরণ বেশি পাচ্ছে, তাহলে বেশি ত্বরণ যেটা পাবো সেটাই আমাদের জন্য সুবিধা হবে। 6 নম্বর বলছে ব্লকটিকে ঠিক শীর্ষে নিয়ে যাওয়ার পরে, অর্থাৎ পৌঁছানোর পর দড়ির মাধ্যমে প্রয়োগকৃত বলের মান কমিয়ে, এই বলটার যে মান ছিল কত, পৌঁছার পর মান কমে 138 নিউটন হয়। এ পর্যায়ে ব্লকটি সমতরণে নিচের দিকে নামতে থাকে, এবং তার মানে আগে নিশ্চয়ই 138 নিউটনের বেশি ছিল, এখন বলছে একটা মান সিল করে মান দিয়ে দিল কত, 138 নিউটন। তাহলে 138 নিউটন যখন করে দিল এফ এর মান, তখন ব্লকটা কি নিচের দিকে নেমে আসছে। তাহলে নিচের দিকে যখন নেমে আসছে তখন এমজি সাইন থিটার মান এফ অপেক্ষা কি বড় হয়ে যাচ্ছে। এই সময়ে ত্বরণ নির্ণয় করতে বলছে, এই সময়ে ত্বরণ নির্ণয় করতে হবে। চলো তাহলে এটার ক্ষেত্রে দেখি আমরা কি অবস্থা ঘটছে, এবং এক্ষেত্রে একটা ঘর্ষণ বল কাজ করছে, সেই ঘর্ষণ বলের মান দেওয়া আছে 7 নিউটন। 7 নিউটন।
এখানে যে ঘর্ষণ বল একটা কাজ করছে সেটা হলো 7 নিউটন। তাহলে এখন আমরা এটাকে কি বলছি যে চ নাম্বার। তাহলে চ নম্বরের ক্ষেত্রে কি হচ্ছে, ব্লকটি নিচের দিকে যখন নামতে থাকছে, ব্লকটি নিচের দিকে নামবে যখন mg sin থিটা ইজ গ্রেটার দ্যান f হবে। ঠিক আছে, তাহলে ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে, এবং ঘর্ষণ বল mg sin থিটা এর বিপরীত দিকে কাজ করবে। কারণ ঘর্ষণ বল সবসময় গতির বিরুদ্ধে কাজ করে, ঘর্ষণ বল সবসময় গতির বিরুদ্ধে কাজ করে। তাহলে রশি দিয়ে এফ বলে উপরের দিকে টানা হচ্ছে, এফ ইজ ইকুয়াল টু 138 নিউটন, কিন্তু ব্লকটা নিচের দিকে পড়ছে। তাহলে নিচের দিকে যদি পড়ে এমজি সাইন থিটা বড়, তাহলে ঘর্ষণ বল 7 নিউটন যেটা দেওয়া আছে সেটা অবশ্যই তাহলে এমজি সাইন থিটা এর বিপরীত দিকে কাজ করবে। তাহলে এখন ব্লকটির উপর ক্রিয়াশীল নিট বল কত হবে, ব্লকটিতে এক্ষেত্রে ব্লকটিতে ক্রিয়াশীল নিট বল, তার মানে এফ নিট যদি বলি আমরা, তাহলে এফ নিট কত হবে, এফ নিট ইজ ইকুয়াল টু এফ নিট বল যেটা, সেই এফ নিট বল যেটা কত হবে, এমজি সাইন থিটা, এমজি সাইন থিটা মাইনাস ওই এফ, তার সাথে কে এফ কে। তাহলে এটার যদি আমরা একটা চিত্র দেখি, তাহলে এরকম একটা চিত্র পাবো আমরা। তাহলে এটা হলো আমাদের থিটা সমান 30 ডিগ্রি, এই দিকে আমাদের এফ, আর এই দিকেই হলো ঘর্ষণ বল এফ কে, এদিকে হলো এমজি, এদিকটায় তাহলে হচ্ছে আমাদের এমজি সাইন থিটা, এদিকে যথারীতি এমজি কস থিটা, আর উপরের দিকে হলো আমাদের আর। তাহলে আর এবং এমজি কস থিটা একে অপরকে নিষ্ক্রিয় করে দিলে এই কোণটার মান কিন্তু এখন 30 ডিগ্রি, এবং এফকে সমান কত, তাহলে এখানে এফ ইজ ইকুয়াল টু 138 নিউটন, এটা দেওয়া আছে আমাদের চ নাম্বারের ক্ষেত্রে। এফকে সমান কত, 7 নিউটন, থিটা সমান অবশ্যই এখানে কত, 30 ডিগ্রি। তাহলে নিট বলটা কত, এফ নিট যেটা এখন যেটা কার্যকর হচ্ছে এই অবস্থায়, নিচের দিকে পতনশীল অবস্থায়, তাহলে কত, 50 × 9.8 সাইন 30 ডিগ্রি মাইনাস এফের মান হলো কত, 138 প্লাস 7, এটা যদি আমরা হিসাব করি তাহলে কত হবে, 100 নিউটন। এফ নেট ইজ ইকুয়াল, তাহলে এই ব্লকটা পড়ার মুহূর্তে তার উপর ক্রিয়াশীল বলের মান হচ্ছে কত, 100 নিউটন। ব্লকটির ওজন কত, এম সমান 50 কেজি। তাহলে ত্বরণ কত, ব্লকটির পতনশীল ত্বরণ, তার মানে পড়ার মুহূর্তে ত্বরণ এ ইজ ইকুয়াল টু কত, এফ নেট বাই এম। তাহলে এফ নেট মানে কত, 100 মাইনাস 50 সমান হচ্ছে 2, অতএব এ ইজ ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ব্লকটা যখন 138 নিউটন বল ক্রিয়ার ফলে নিচের দিকে পড়তে থাকছে, তখন পতনশীল অবস্থায় তার ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা বলছে, আবার বলছে 3 সেকেন্ড পরে এর বেগ কত, অতএব 3 সেকেন্ড পর ব্লকটির বেগ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে ইউ ইজ ইকুয়াল টু 0, এখানে যে থেমে তারপরে পড়া শুরু করছে,
a is equal to 2 meter per second square, t is equal to 3 সেকেন্ড। তাহলে 0 প্লাস 2 ইন্টু 3 সমান 6 মিটার পার সেকেন্ড। এটা হলো আমাদের বেগের সীমানা, এটা হলো ত্বরণ, হলো বেগ। অতএব পতনশীল অবস্থায় ব্লকটির ত্বরণ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 সেকেন্ড পর ব্লকটির বেগ সমান হলো 6 মিটার পার সেকেন্ড। ব্যাস, এই হলো আমাদের অ্যাসাইনমেন্ট 3। এই হলো আমাদের অ্যাসাইনমেন্ট 3। তাহলে এইগুলো সুন্দর করে গুছিয়ে তোমাদেরকে উপস্থাপন করতে হবে, ঠিক আছে। কভার পেজ ক্ষেত্রে যেটা বোর্ড দিয়েছেন সেই বোর্ডের কভার পেজ অনেকেই দেখছি যে হুবহু ফটোকপি করে তুলে দিচ্ছে। আসলে না, আমরা তো কলেজ থেকে ডিজাইন করে বিভিন্ন ফটোকপির দোকানে এই বোর্ড এগুলো রেখে দেওয়া হয়েছে, অথবা আমাদের শহীদুদ্দিন ডিগ্রি কলেজ পেজে আমি সফট কপিও দিয়ে রেখেছি। তাহলে সেইটার থেকে তোমরা কভার পেজটা দিবে, ঠিক আছে। কভার পেজের ক্ষেত্রে তোমার নাম, রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো দেওয়া আছে সেগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। আর অ্যাসাইনমেন্টের শিরোনামটা পরিষ্কার করে লিখবে, অ্যাসাইনমেন্টের সিরিয়াল বা ক্রমিক নাম্বারটা সুন্দর করে লিখবে। ব্যাস, এটাই তোমাদের দায়িত্ব। তো ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।